আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর বেশ কয়েকদিন অনেক দিন পরেই লং ভিডিও নিয়ে আসলাম। আর এতক্ষণের প্রস্তুতি দেখে তো বুঝেই গিয়েছেন আমি আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা কেকের ভিডিও নিয়ে এসেছি। আসলে অনেক দিনই কেকের ভিডিও করা হয়নি, বা সেগুলো ছোট ছোট করে করা হয়, সেভাবে ফুলফিল করা হয় না বলে ভিডিও ছাড়াও হয় না। আর ভিডিও করে আসলে সেটা এডিট করা, সেভাবে মেক করাটাও অনেক কষ্ট হয়ে যায়। আজ একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে আসলাম। কেকটা ছিল 1 পাউন্ডের, তবে কেকটা কিন্তু ওয়েট হয়ে গিয়েছে প্রায় 1.5 পাউন্ড থেকে 2 পাউন্ডের কাছাকাছি। যাই হোক, আমি 1.5 পাউন্ডই বলি। আসলে আমরা যখন দোকান থেকে কেক কিনে আনি, সেটার ওয়েট কিন্তু বরাবরই থাকে। 1 পাউন্ড হোক বা হাফ কেজি হোক বা হাফ পাউন্ড হোক, বরাবর থাকে, কারণ ওরা সেভাবে হিসাব করেই দেয়। আর আমরা হোম মেকাররা আছি যে একটু তো বেশি হবে, কম কখনোই হবে না, বেশিই হবে। 1 পাউন্ডের জায়গায় 1.5 পাউন্ড অবশ্যই হবে, কখনো কখনো 2 পাউন্ডও হয়ে যায়। কিন্তু তাই বলে এটা কিন্তু আবার আমরা ক্লায়েন্টদের বলি না যে এখানে কেক বেশি গিয়েছে, 1 পাউন্ডের জায়গায় 1.5 পাউন্ড হয়েছে, সেটার জন্য আমার সেই প্রাইসটার প্রয়োজন আছে। আসলে এটা হয়ে যায় তৈরি করতে, এটা সেটা পড়তে পড়তে হয়ে যায়, কিন্তু সেটা কেউ ইচ্ছে করেও বাড়ায় না। যাই হোক, এটা কিন্তু একটা সুবিধা যে হোম মেকার থেকে বা হোমমেড কেক নিলে যে একটু কিন্তু বেশি লাভই হয়। আমার কেকের কিন্তু অলরেডি বেটার রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু খুব স্লোলি কাজ করতে হয়। যখন লিকুইডের সঙ্গে শুকনো উপকরণগুলো মিক্স করতে হয়, আমি এখানে ফাস্ট করে দিয়েছি, তাই খুব দ্রুত দেখাচ্ছিল, কিন্তু সেটা খুব স্লোলি কাজ করতে হয়। আর এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর মোল্ডে ঢাকার পরে এভাবে কিন্তু ব্যাটারটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়। ভেতরে যে বাবেলগুলো থাকে সেগুলো যেন উঠে আসে। শেষে এইভাবে একটু কাঠি দিয়ে নাড়া দিলে আরও একটু ভালো হয়। ভেতরে কোনো বাবেল থাকে না, বাবেলের কারণে কিন্তু ভেতরে অনেক বড় বড় গর্ত হয়ে যায়। আমার কেক অলরেডি রেডি হয়ে গিয়েছে, মানে বেক হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন বাটি থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এখন শুরু হলো ক্রাম কোটিংয়ের কাজ। ক্রাম কোটিং করলে যে গুঁড়ি গুঁড়ি দানাগুলো থাকে সেগুলো আসলে চাপা পড়ে যায়। আর ক্রাম কোটিং তো অবশ্যই করতে হয়। ক্রাম কোটিং করে অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হয়। তবে আমার কিন্তু বেশিরভাগ সময়ে হাতে সেই সময়টা থাকে না ফ্রিজে রাখার জন্য, যেহেতু আমি কেক আগে থেকে তৈরি করে রাখি না, আমি একদমই তাজা কেকটা তৈরি করেই দিই। এই জন্য আমার আসলে রাখার সেই সময়টা থাকে না। আমি পুরো কেকটা সেট করে তারপরেই ফ্রিজে রাখি। আমার কেকের ফাইনাল কুটিংয়ের শেষে আমি গানাশ ঢেলে দিয়েছি, কারণ এই কেকটা পুরোটাই গানাশ দিয়ে ঢাকা, উপর থেকে নিচ পর্যন্ত, একদমই সিম্পল ডিজাইনের। তাই আমি গানাশ দিয়ে একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছি। যেহেতু আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রাখতে পারিনি, তাই আমার গানাশটা এভাবে উপর থেকে শক্ত দেখাচ্ছে। যদি আমি গানাশটা ঢেলে সাথে সাথে ক্রিমটা দিয়ে ফুল দিতাম, তাহলে একটু চকচকে ভাব থাকতো। আমি ক্রিম দিয়ে এভাবে ফুল, স্টানোজল দিয়ে এভাবে ফুলটা করে দিয়েছি। আর চারপাশে আমি চকলেট কুচি করে দিয়ে দিচ্ছি। আরও কিছু চকলেট আমি এভাবে চামচের সাহায্যে ক্রিমের উপরেও ছিটিয়ে দিচ্ছি। আসলে আমি প্রথমে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এত গরম পড়ছিল যে চকলেট আমার হাতেই লেগে যাচ্ছিল। শেষে আমি চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার কেক ডেলিভারির জন্য এখন একদমই রেডি। আল্লাহ হাফেজ।